থ্রিলারল্যান্ডে আজ তোমাদের জন্য বহুদিন পর একটা লাভক্রাফটিয়ান হরর। শুনতে থাকো অর্ঘ্যজিৎ গুহর কলমে গোলক ধাঁধা। অর্ঘ্যজিৎ গুহ পেশায় সরকারি চাকুরে, নেশায় লেখক, প্রিয় বিষয় রহস্য, ভয় ও কল্পবিজ্ঞান। এসবের মোহতে পড়েই একদিন লেখালেখির শুরু। কিছু লেখা ছেপেছে পাণ্ডুলিপি, কথাবৃক্ষ, কল্পবিশ্ব ইত্যাদি প্রকাশনীতে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের গল্প। অর্ঘ্যজিৎ গুহর কলমে গোলক ধাঁধা। আসতে পারি কমরেড? এই বলে হাসি মুখে চেম্বারে মুখ বাড়ালেন ডক্টর সের্গেই গুস্তভ, রুশ সেনাবাহিনীর অভিজ্ঞ মনোবিদ। পিছন ফিরে জানলাটার দিকে মুখ করে বসেছিলেন কমরেড ইগর চেভস্কি। জানলার বাইরে দিয়ে উপকূলটা পরিষ্কার দেখা যাচ্ছে এই রাতের বেলাতেও। বেশ লাগে ওনার এভাবে তাকিয়ে থাকতে। একটু একটু কি মেঘ জমছে আকাশে? চেনা গলার আওয়াজ পেয়ে রিভলভিং চেয়ারটা সামনের দিকে ঘুরিয়ে তিনি বললেন, আসুন কমরেড আসুন, আপনার সেক্রেটারির টেলিগ্রাম গতকালই পেয়েছি। আগত বন্ধুকে হাতের ইশারায় বসতে বললেন ইগর চেভস্কি। চেয়ারটা টেনে বসলেন সের্গেই গুস্তভ। পরনে সামরিক ডাক্তারির পোশাক, কোথাও একটুও অযত্নের ছাপ নেই। স্টালিনগ্রাড থেকে হাবসালু বিমান ঘাঁটি, সেখান থেকে সড়ক পথে প্রায় 4 ঘন্টার যাত্রা। দীর্ঘ পথের ক্লান্তির ছাপ সেভাবে শরীরে নেই কোথাও। মাঝে শুধু কয়েক ঘন্টার কিভিতাম্মির গোপন আস্তানায় বিশ্রাম। বলুন, কিভাবে সাহায্য করতে পারি আপনাকে? শান্ত স্বরে বললেন ডক্টর সের্গেই। একটা জার্মান দল ধরা পড়েছে কিছুদিন আগে পুলির কাছে, ওই নোংরা জলার থেকে। এত সহজে ধরা পড়লো দেখে একটু অবাকই হয়েছিলাম, কিন্তু কিছু জিজ্ঞাসা করলেই একটা অদ্ভুত গল্প শোনাচ্ছে দলের সবাই। পাগলামোর কোনো লক্ষণ কি চোখে পড়েছে? জানতে চাইলেন সের্গেই। সে তো আপনি ভালো বুঝবেন ডক্টর। ঠোঁটের পাশে চুরুটটা চেপে ধরে বললেন ইগর চেভস্কি। শুধু একটাই কথা, এই দলটার মনে হয় ঠান্ডা সহ্য হচ্ছে না। তেলের বাইরে আগুন জ্বেলে রাখতে হয় এদের, নয়তো চিৎকার চেঁচামেচি করে সারা রাত। আপনি দেখুন তো একটু। চুরুটের ছাইটা ঝাড়তে ঝাড়তে অনুরোধের সুরে বলে ওঠেন ইগর চেভস্কি। সে তো নিশ্চয়ই কমরেড। দেখি একবার ফাইলগুলো দিন তো, একটু চোখটা বুলিয়ে নি। টেবিলে রাখা ঘন্টিটা দুবার টিপতেই একটা রাশিয়ান যুবক এসে দাঁড়ালো টেবিলের সামনে। কমরেড, পুলি থেকে ধরা পড়া ওই নোংরা নাৎজি জানোয়ারগুলোর ফাইলটা দাও তো ডক্টর সের্গেইকে। সামরিক অভিবাদন করে হুকুম তালিম করে বেরিয়ে গেল রুশ যুবকটি। এদের স্কোয়াডে একজনকে পাবেন। লোকটা অনেক দিন ধরেই এদেশে সক্রিয় চর, এটা আমরা জেনে গেছি। লোকটা ভীষণ ধূর্ত, দেখুন তো ভাঙতে পারেন নাকি। ঠিক আছে কমরেড, আমি দেখছি। ততক্ষণে ফাইল নিয়ে এসে হাজির হয়েছে রুশ যুবকটি। ডক্টরকে কাউন্সেলিং রুমটায় নিয়ে যাও কমরেড। ফাইলটা হাতে নিতে রুশ যুবকটির সাথে বেরিয়ে গেলেন সের্গেই গুস্তভ। ঘরে প্রবেশ করল একজন শীর্ণ কিন্তু দীর্ঘদেহী যুবক। বয়স কত হবে তা আন্দাজ করা এক প্রকার কঠিন বটে, তবে ডক্টর সের্গেই বুঝলেন আগত যুবক কোনো মতেই 35 পেরোয়নি। চেহারায় সেভাবে কোনো বিশেষত্ব না থাকলেও চওড়া কাঁধ আর কঠিন চোয়ালি বলে দিচ্ছে যুবকটি জাতে জার্মান। ডক্টর সের্গেই গুস্তভের চেয়ারের উল্টো দিকে এসে দাঁড়ালো যুবকটি। দুপাশে দাঁড়ানো রাশিয়ান সেনা দুজনের প্রতি তার তাচ্ছিল্যটা চোখে পড়ার মতোই। ওর অনুমতি বা অনুরোধ কোনোটারই অপেক্ষা না করে চেয়ারটা টেনে বসে পড়ল জার্মান যুবকটি। সহজাত জার্মান ঔদ্ধত্য। মনে মনে হাসলেন ডক্টর সের্গেই। ঘরে প্রবেশ করার পর থেকেই আগত জার্মান যুদ্ধবন্দীটির হাবভাব চিঠিতে বর্ণিত অস্বাভাবিক মোটেও নয়, বরং শত্রুপক্ষের গুপ্তচরদের হাতে বন্দী হয়েও চরিত্রের কাঠিন্য এক ফোঁটাও কমেনি। আলাপ জমানোর জন্যই একটা সিগারেট এগিয়ে দিলেন সের্গেই।
নিন, আরাম করে বসুন। এত রাতে আপনাকে বিরক্ত করার জন্য অত্যন্ত দুঃখিত অফিসার। স্পষ্ট চোখে পড়ল জার্মান পুরুষটির ঠোঁটের কোণায় একটা তাচ্ছিল্যের হাসি এসেও যেন মিলিয়ে গেল। ওনার হাতে সিগারেটটা 2 আঙুলে তুলে নিয়ে টেবিলে রাখা লাইটারটা জ্বালিয়ে এক গাল ধোঁয়া ছেড়ে বলতে শুরু করলো, এভাবে শত্রুর মন জিততে কে শিখিয়েছে? আপনাদের ওই মহান নেতা স্তালিন? হ্যাঁ? শেষের শব্দের উচ্চারণে যে তীব্র ঘৃণা আর অবজ্ঞা জড়ানো, সেটা কান এড়িয়ে গেল না অভিজ্ঞ রুশ মনোবিদের। যুবকটির ঠান্ডা শীতল শ্লেষগুলি সূচের মতো বিঁধল যেন। তবে উনি জানেন কিভাবে চরম শত্রুর গোপন কথা বের করে আনতে হয়। যথাসম্ভব হাসি ফুটিয়ে তুলে বললেন, যদি বলি এটা এক সেনার প্রতি আরেক সেনার সৌজন্যবোধ, তাতেও কি বিশ্বাস করবেন না? টেবিলের উল্টো দিক থেকে ভেসে এলো একটা শীতল কণ্ঠের উত্তর, থাক, কোনো অনার্য জাতি থেকে সৌজন্যবোধ আমি আশা করি না, বিশেষ করে কোনো নোংরা কমিউনিস্টের থেকে তো একেবারেই নয়। তারপর আরও একটু থেমে হাতের সিগারেটটায় একটা লম্বা টান মেরে ধোঁয়া ছেড়ে বলতে থাকলো, কি জানতে চান বলুন তো? এত রাত্রে ডেকে পাঠানোর প্রয়োজন কি? টেবিলের উল্টো দিকে বসা মানুষটার দিকে নিজের শরীরটাকে আরও একটু এগিয়ে এনে বললেন ডক্টর সের্গেই গুস্তভ, আপনার যেই কথাগুলো কেউ বিশ্বাস করছে না, সেগুলোই তো শুনতে চাই আমি। পাতার এই জেলখানার ছোট্ট স্যাঁতস্যাঁতে কাউন্সেলিং ঘরটায় যেন নেমে এলো এক অদ্ভুত নীরবতা। আওয়াজ বলতে শুধুই পাখাটার একটা যান্ত্রিক ঘড়ঘড় শব্দ, তাছাড়া আর কোনো শব্দ নেই। পেছনের উপকূল থেকে ভেসে আসা সমুদ্রের আওয়াজ ছোট্ট খুপড়ি জানলা দিয়ে সেইভাবে এসে পৌঁছায় না এই ঘরে। দুজোড়া চোখ শুধু চেয়ে আছে দুজনের দিকে। একজনের চোখে ইস্পাতের কাঠিন্য, আরেকজনের চোখে আগ্রহী জিজ্ঞাসা। দুজনের মাঝে সিলিং থেকে ঝুলছে একটা হলদেটে বাল্ব। একটা আলো আঁধারি খেলা করছে যেন দুজনের মধ্যে। একজোড়া চোখ নেমে এলো স্বাভাবিকভাবে। টেবিলে রাখা একটা রাশিয়ান ভাষায় লেখা নেমপ্লেটটার দিকে অন্য মনস্কভাবে তাকিয়ে বলে উঠল জার্মান যুবকটি, আপনি আপনি কখনো মৌমাছির চাকে পাথর মেরেছেন ডক্টর? হঠাৎ এরকম একটা উত্তরের জন্য তৈরি ছিলেন না ডক্টর সের্গেই গুস্তভ। তবে অভিজ্ঞতার জোরে এটুকু বুঝতে পারছেন, বন্দি তার জন্য অনেক কিছুই সাজিয়ে রেখেছেন। শুধু শুধু তাকে স্টালিনগ্রাড থেকে অকারণে ডেকে পাঠানো হয়নি জরুরি তলব দিয়ে। হাতের যে কলমটা নিয়ে তিনি অন্যমনস্কভাবে নাড়ছিলেন, এতক্ষণ সেটা পাশে রেখে দিলেন। মনোবিদ হিসাবে উনি জানেন রোগীর পূর্ণ আস্থা পেতে এই ছোট ছোট কাজগুলিও একেবারেই করা উচিত নয়, যাতে রোগীর মনে হয় যে চিকিৎসক তার কথা মন দিয়ে শুনছেন না। আর বিশেষ করে সেই রোগী যদি হয় সুচতুর কোনো জার্মান গুপ্তচর, তাহলে তো এইরকম কাজ করাই উচিত না। কলমটা পাশে রেখে বলতে চাইলেন, আপনি কি বলতে চাইছেন? এই বাল্টিক অঞ্চলে রাশিয়ার আক্রমণ করা উচিত হয়নি? অনেক দাবারও প্রথম দানেই এমন একটা মোক্ষম চাল চালেন যাতে প্রতিপক্ষ ফাঁদে পড়ে। সেরকম ডক্টর সের্গেইও জানেন স্নায়ুর যুদ্ধে জয়লাভ করার জন্য শত্রুর সামনে অনেক সময় নিজেকে ছোট করতে হয়। এতে প্রতিদ্বন্দ্বীর মনে একটা অহংকার ফুটে ওঠে এবং সে নিজেকে মহান প্রমাণ করতে নিজেকে মেলে ধরে নিজেরই শত্রুর সামনে। সামরিক মনোবিজ্ঞানের বইয়ের এই সূত্রগুলো খুব ভালোভাবেই জানেন অভিজ্ঞ সের্গেই। সেই ভেবেই প্রশ্নটা ছুঁড়ে দিলেন উল্টো দিকে বসে থাকা আজ থেকে 4 মাস আগে ধরা পড়ে যাওয়া জার্মান গুপ্তচরটির দিকে। জার্মান বন্দিটিও তাকিয়ে আছে ওনার দিকে। দুজনের মাঝে নীরবতা আর শীতলতা একটু কমার আশায় অপেক্ষা করতে লাগলেন সের্গেই। হাতের সিগারেটটা শেষ করে পাশের ছাইদানে পিষতে পিষতে বলে উঠল জার্মান যুবকটি, আচ্ছা, রুশদের মতো নিম্ন জাতিদের মধ্যে এরকম নীতিবোধ আছে বলে তো জানতাম না, জেনে অবাক হচ্ছি। অপলক চেয়ে রইলেন ডক্টর সের্গেই। বন্দির এই শীতলতা তাকে অবাক করে না,
তবে মনে প্রশ্ন জাগাচ্ছে অনেক। এই যুদ্ধের সময় সারা ইউরোপ ঘুরে বহু সেনা আর গুপ্তচরের সাথে কথা বলেছেন তিনি, তবে আজকের বন্দি যেন একেবারেই আলাদা। গলার স্বর স্বাভাবিক রেখেই জিজ্ঞেস করলেন, তাহলে আপনি কি বলতে চাইছেন? বন্দির নামটা দেখার জন্য ফাইলের দিকে একবার তাকালেন সের্গেই। উত্তর এলো উল্টো দিক থেকেই, ওই ফাইলটায় আমার নাম পাবেন স্যাকল হিসাবে। ওটা আমার নাম নয় যদিও, আমার নাম লুকাস উলফগ্যাং ভন গথ। তারপর থেমে বলে উঠল, আপনি স্যাকল কথার মানে জানেন ডক্টর? মাথার সামনে ঝুঁকিয়ে সম্মতি জানালেন ডক্টর সের্গেই। বললেন, আপনাদের ভাষায় এর অর্থ শিয়াল। এর নাম নিশ্চয়ই আপনার দক্ষতা দেখেই রাখা হয়েছে, তাই না? কথাটা বলেই একবার বন্দির দিকে এক ঝলক দেখলেন সের্গেই। না, শরীরী ভাষায় বিন্দুমাত্র পরিবর্তন চোখে পড়ল না ওনার। শত্রুর মুখে নিজের প্রচ্ছন্ন প্রশংসা শুনলে অনেকের মধ্যে যে শরীরী প্রশংসার সূক্ষ্ম বদল হয়, এই বন্দির মধ্যে সেটার কোনো লক্ষণই নেই এখনো অবধি। এই না হলে গুপ্তচর, সামনে মৃত্যু নিশ্চিত জেনেও শীতল স্বাভাবিক। টেবিলের ওপাশ থেকে ভেসে এলো কণ্ঠস্বর, আপনি কিন্তু আমার প্রশ্নের জবাব দিলেন না ডক্টর। আপনি কি কখনো মৌচাকে পাথর মেরেছেন? প্রশ্নটার পেছনে যে একটা গভীর কারণ আছে সেটা বুঝলেন সের্গেই, তাই অপর পক্ষকেই সুযোগ করে দিতে বললেন, না, ছোটবেলায় হয়তো মেরে থাকতে পারি, মনে নেই, তবে বড় হয়ে মেরেছি বলে তো মনে হয় না। আপনি বলতে থাকুন লুকাস। আমি বললেই আপনি শুনবেন? আপনার কথা শোনার জন্যই তো আমাকে ডেকে আনা হয়েছে স্টালিনগ্রাদ থেকে। আরে বাস, দারুণ ব্যাপার। গত মাস চারেক ধরে তো এই মূর্খগুলো শুধুই হেসেছে আমার কথা শুনে। আমি হাসবো না, কথা দিচ্ছি। আপনি একদম শুরু থেকেই বলতে থাকুন, কিচ্ছু বাদ দেবেন না। এই বলে আরও একটা সিগারেট এগিয়ে দিলেন টেবিলের উল্টো দিকের মানুষটার দিকে। লাইটার দিয়ে জ্বালিয়ে বলতে শুরু করলো যুদ্ধবন্দীটি, আজও দুঃস্বপ্নের মতো মনে হয় সেই সন্ধ্যাটা। কি দেখেছিলাম সেদিন আমরা জানি না ডক্টর। উল্টো দিকে বসা রুশ মনোবিদের দিকে একবার তাকালেন লুকাস উলফগ্যাং ভন গথ। তিনি নিজেও অভিজ্ঞ গুপ্তচর। শত্রুপক্ষের ক্ষুদ্রাতি ক্ষুদ্র শরীরী ভাষার পরিবর্তন দেখেই আঁচ করতে পারেন অনেক কিছু। না, ডক্টর তো শুনতে চান মন দিয়েই। দেখুন, আমাদের দল এস্তেনিয়ায় আসে গত বছর। প্ল্যান ছিল যে লেভেনস্টাউনের উদ্দেশ্য সাধন করা, কিন্তু গোপনে। সিগারেটটায় একটা লম্বা টান দিয়ে আবার বলতে শুরু করলো, তো সেই পরিকল্পনা মাফিক বিভিন্ন শহরে গুপ্তচরদের আড্ডা বানানো শুরু হয়। বোকা রুশ আর অত্যাধিক আত্মবিশ্বাসী ব্রিটিশদের চোখে ধুলো দেওয়াটা কোনো ব্যাপারই না আমাদের কাছে। তারপর নাৎসি আস্তানা বানানোর জন্য বেছে নেওয়া হলো কিছু বিশেষ জায়গা। শহরের মাঝে, জঙ্গলে, জলার মাঝে, পাহাড়ের ওপর, এমন এমন জায়গা যেটা সাধারণ মানুষ দেখলেও বুঝতে না পারে। সের্গেই একমনে শুনছিলেন ওর কথা। যদিও এইসব বাল্টিক দেশগুলিতে জার্মানরা কিভাবে কাজ করে তিনি খুব ভালো মতোই জানেন। সে যতই শান্তি চুক্তি সই হোক না কেন, গোপনে দুপক্ষের কেউই এই দেশগুলোর থেকে নজর সরায়নি। বাইরে থেকে দেখলে হয়তো বোঝা যাবে না, কিন্তু এনকেভিটির তথ্যই বলছে শুধু তালিন আর সংলগ্ন শহরগুলিতেই জার্মান চর আছে প্রায় 50 জন। ওনার সামনেই বসে আছে তাদেরই একজন উচ্চপদস্থ জার্মান অফিসার, তার কথাবার্তা ওর ধরা পড়ার গল্পের মতোই রহস্যময়। মন দিয়ে শুনতে লাগলেন সের্গেই। পাখার একঘেয়ে ঘের ঘের আওয়াজটা হয়েই চলেছে এই ছোট্ট ঘরটায়। তো সেরকমই কয়েকটা সেফ হাউস বানিয়ে ফেলে আমরা কাজ চালাতে লাগলাম সববার চোখে ধুলো দিয়ে। আজ থেকে প্রায় মাস 6 আগে বার্লিন থেকে নতুন আদেশ আসে, মাটির নিচে বাংকার বানাতে হবে। আর এইবারের জায়গা হবে
এই দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা জলাগুলো। একটু থামলো লুকাস। বলতে থাকুন, কথা দিচ্ছি সমস্তটা শুনবো। শান্ত কণ্ঠে আশ্বাস দিলেন সের্গেই। প্ল্যান ছিল সমস্ত বাংকার বানানো হয়ে গেলে সেগুলোকে জুড়ে একটা নেটওয়ার্ক তৈরি করা হবে। একদম একটা পুরো শহর হবে মাটির নিচেই। আবারও একটু থামলেন লুকাস। সিগারেটের ছাইটা ছাইদানে ঝাড়লেন। এক ঝলক ঘরটাতে নজর বুলিয়ে আবার বলা শুরু করলেন। ততদিনে প্রচুর নাৎসি সেনা, ইঞ্জিনিয়ার, গুপ্তচর এসে জড়ো হয়েছে এই স্থানীয় বিভিন্ন গোপন ঘাঁটিতে। তাদের নিয়েই শুরু হলো মাটির নিচে বাংকার তৈরির কাজ। হঠাৎ কোথা থেকে যেন একটা আর্তনাদ ভেসে এলো। লুকাস কান খাড়া করে শুনলেন। এই ধরনের আওয়াজ তার বড্ড চেনা। রোজ রাতেই হয়, কখনো কখনো সারা দিনেও শোনা যায় একটানা। এই জেলেরই অন্য কোনো প্রান্ত থেকে হয়তো ভেসে আসছে এই আওয়াজ। লোকের চোখে এটা সামান্য জেল হলেও গোপনে এটা যে এনকেভিডির বাল্টিক হেডকোয়ার্টার, সেই রিপোর্ট উনি দিয়েছিলেন বার্লিনকে। হয়তো তারই কোনো জার্মান ভাইয়ের নখ উপড়ে ফেলেছে, বা উল্টো ঝুলিয়ে নিচে কয়লার আগুন জ্বালিয়ে রেখেছে, বা সাঁড়াশি দিয়ে দাঁত টেনে তুলেছে এই নোংরা কমিউনিস্টগুলি। তার সাথেই তো এই জেলে এসছিল আরও 6 জন। হয়তো তাদেরই কেউ এই শীতের রাতের ঘন হয়ে আসা বাতাসে ভেসে এসে সেই আওয়াজই ধাক্কা মারছে এখন তার কানে। বুঝলেন, আওয়াজটা উল্টো দিকে বসে থাকা ডাক্তারের কানেও গেছে। উনি যেন একটু নড়ে বসলেন। শত্রুর সামনে রুশ ভদ্রতার মুখোশ খুলে যাচ্ছে, এটা মোটেও ভালো কথা নয়। নজর এড়াতে পিছনের দেওয়ালে টাঙানো ঘড়িটার দিকে একবার তাকালো লুকাস। তারপর বলতে শুরু করলো। শহরের থেকে আমাদের চোখে পড়ল জলাগুলোর দিকে। নিরাপদ বাংকার বানানোর জন্য সবথেকে উপযুক্ত। আমার দায়িত্ব পড়ল দক্ষিণ পশ্চিমের পুলি গ্রামের কাছের জলা পরিদর্শন আর তথ্য সংগ্রহ করা। দেখলাম যে বেশ কিছু রুশ সেনার ফেলে যাওয়া ঘাঁটি আছে সেখানে। এই বলে আবারও একটু থামলো লুকাস। শরীরের কোথাও যেন অস্বস্তি হচ্ছে খুব। পিঠটা একটু সোজা করে বসতে গিয়ে দেখল কে জানে কফি দিয়ে গেছে। কখন দিয়েছে খেয়ালও করেনি। এক চুমুক দিয়ে আবার বলতে শুরু করলো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, জায়গাটা শ্যাওলা ঘেরা একটা আজব স্যাঁতস্যাঁতে জলাভূমি। ভেবে দেখলাম এর থেকে ভালো জায়গা আর হয় না বাংকার বানানোর জন্য। কাজে লেগে পড়লাম। একটা ঝড় মনে হয় উঠেছে উপকূলে। একটা ঠান্ডা বাতাস যেন বারবার এসে ধাক্কা মারছে ঘরটার খুপড়ি জানলাটায়। এই ঘরে আগেও এসছে লুকাস। পুরো ঘরটায় বাইরের হাওয়া আসার ওইটাই একমাত্র রাস্তা। আমাদের খোঁড়ার কাজ শুরু করে দিলাম। প্রায় 2 সপ্তাহ কাজ করার পর জলার নিচেই বানিয়ে ফেললাম মোটামুটি একটা থাকার জায়গা। প্রাথমিকভাবে জনাকুড়ি অনায়াসেই লুকিয়ে থাকতে পারে সেখানে, তবে আরও কাজ বাকি ছিল আমাদের। সেরকমই একটা দিনে বাঁধল গোলমালটা। এরকমই ঝড় জলের একটা দিন ছিল গত বর্ষার। এই প্রথমবার কথার মাঝেই থামালেন সের্গেই। প্রায় 4টে সিগারেট পুড়িয়েছেন এতক্ষণে। হাতে কফির কাপটা তুলে নিয়ে জিজ্ঞাসা করলেন, কিসের গোলমাল? কফির কাপে একটা চুমুক দিয়ে বললেন, বেশ কাজ চলছিল জানেন তো। সন্ধ্যার দিকে দেখলাম স্কুল ছুটে আসছে। জানতে চাইলাম কি হয়েছে। তার পরের কথা নিশ্চয়ই আপনারা আমার ডায়েরিতে পড়েছেন। শেষের কথাটা সের্গেইকেই উদ্দেশ্য করে বলল লুকাস। পাশের দেরাজ থেকে একটা মোটা চামড়ায় বাঁধানো ডায়েরি বের করে টেবিলের উপর রাখলেন সের্গেই। আপনি নিশ্চয়ই এটার কথাই বলছেন। একটু সামনে ঝুঁকে এসে ডায়েরিটা দেখে ঘাড় নেড়ে সম্মতি জানালো লুকাস। ডায়েরিটা খুলে পড়তে লাগলেন সের্গেই। তাতে লেখা আছে, আজকে আমাদের কি হয়েছে জানি না। দুপুর থেকে কাজ তেমন এগোয়নি বৃষ্টির জন্য। ভাবলাম বিকেল আর সন্ধে মিলিয়ে কিছুটা কাজ এগিয়ে রাখব। সন্ধ্যের দিকে স্কুল যে ডাকে নামলাম বাংকারে।
এরপর তো আর কিছুই লেখেননি আপনি। যতবারই জানতে চাওয়া হয়েছে কোনো উত্তরও দেননি ঠিকভাবে। কি হয়েছিল বলুন তো সেদিন? আজ বলবেন কি? কাপে রাখা কফির শেষটুকু চুমুক দিয়ে শেষ করে বলতে লাগলো, হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমরা মৌচাকে পাথর মেরেছিলাম ডক্টর। সেই যে কথাটা আপনাকে এসেই জিজ্ঞেস করেছিলাম, আমরাই ভুল করে সেই কাজটা করেছিলাম সেদিন। তবে এই জিনিস আরও ভয়ানক, আজও বিশ্বাস হয় না সেদিন আমরা কি দেখেছিলাম। সের্গেই বুঝলেন এবার নতুন কিছু শুনবেন। সেই আশায় আরও একটু গুছিয়ে নিলেন নিজের চেয়ারটাতে। ঘরটায় হাওয়া আসার একমাত্র খুপড়ি জানলাটা দিয়েই হাওয়া আসছে এখন, শীতল হাওয়া। জানলার ফাঁক দিয়ে আসছে হাওয়াটা। বাইরে মনে হয় একটা ঝড় উঠেছে। বলতে শুরু করলো লুকাস। একটা অদ্ভুত শব্দ ভেসে আসতে লাগলো বাংকারের ঠিক বাইরে থেকেই, যেন কোনো মাটির গভীর থেকে আসছে শব্দটা। কোনো মানুষ এরকম শব্দ করতে পারে না, জানেন তো ডক্টর। কেউ বা কোনো কিছু যেন সদ্য খোঁড়া বাংকারের জল কাদা ভেঙে চলে ফিরে বেড়াচ্ছে। তবে অনেক গভীর থেকে আসছিল শব্দটা, চাপা কিন্তু স্পষ্ট। শব্দ একটা হচ্ছে ঠিকই, না কোনো জলার ব্যাঙ বা পোকামাকড়ের শব্দ ছিল না ওটা ডক্টর। একটা অদ্ভুত শব্দ, মনে হচ্ছে যেন একটা ভারী কিছু হেঁটে বেড়াচ্ছে মাটির অনেক গভীরে। একটা চাপা শব্দ, পরিষ্কার কানে আসছে আমাদের সবটা। সের্গেই খেয়াল করলেন বক্তার কণ্ঠস্বরের ওঠানামাটা খুব খাঁটি। মিথ্যেকে জোর গলায় বা কাঁধ সামান্য ঝুঁকিয়ে সত্যি করার চেষ্টা করছেন না ওই জার্মান যুবকটি। তিনি কিছুই বললেন না, কিন্তু খেয়াল করতে লাগলেন বক্তার টেবিলে অন্যমনস্কভাবে দুটো হাত জড়ো করে আঙ্গুল ঘষছে। ইঙ্গিত খুব পরিষ্কার। বক্তার নিজের মনেও সন্দেহ আছে, ওর কথা হয়তো শ্রোতা মন দিয়ে শুনছে না। তাই একটু নার্ভাসও কি, নাকি ঘটনাটাই? ওর চিন্তায় ছেদ পড়ল। উল্টো দিকে বসে থাকা যুবক আবার বলতে শুরু করেছে। আমরা দলে ছিলাম সকলে 16 জন, সকলেই দক্ষ সাহসী যোদ্ধা। আমি নিজে গুপ্তচরের কাজ করলেও আমি কিন্তু নিজেও সেনা দলেই ছিলাম রাইফেলম্যান হিসাবে। তবে এখানকার স্কোয়াড লিডার ছিল স্কোলজ। ছিল বলছি এই কারণেই, কারণ সেই দিনের পর থেকে ওর আর কোনো খোঁজ পাইনি আমরা। আচ্ছা, আপনাকে কি আমি বোর করছি ডক্টর? শেষের প্রশ্নটা করে আবার একটু থামল লুকাস। ডক্টর সের্গেই ঘাড় নেড়ে ওকে বলতে বললেন, বাংকারে নামার আগে গোলাগুলিগুলো একবার দেখে নিলাম। জানি না কি আছে মাটির নিচে, সতর্ক হতে দোষ কি? হতেই পারে যে আমাদের নজর এড়িয়ে আপনাদের কিছু রুশ সেনা হয়তো ঘাঁটি গেড়ে বসে আছে মাটির তলায়। একে একে আমরা নেমে এলাম, জনা 10 হবে। বাইরে পাহারায় রাখলাম বাকিদের। মাটির নিচের আওয়াজটা যেন এখন আরও তীব্র, আরও স্পষ্ট। বুঝতে পারলাম যে বাংকারের ঠিক নিচেই, যেখানে সুড়ঙ্গ খোঁড়ার কাজ আমরা সবে শুরু করেছিলাম, সেখান থেকেই আসছে শব্দটা। ডায়মন্ড ফ্ল্যাশ লাইট নিয়ে আমরা এগিয়ে যেতে লাগলাম কয়েকজন। স্কুলজের আর আমার হাতে ছিল একটা করে MP40 সাবমেশিন গান। বাকি 7 জনের সবার হাতে কার্বাইনার 98, আর রোমেলের হাতে ছিল একটা ফ্লেমেনওয়েলফ 35, আর মিউলারের হাতে একটা পেনজার ফাউস্ট। ওই সুড়ঙ্গের নিচে যেই লুকিয়ে থাকুক বাঁচা খুব মুশকিল। একসাথে অনেকটা কথা বলে একটু যেন হাঁপিয়ে উঠল লুকাস। একটু থামল, হাত ঘষে নিল বেশ কয়েকবার। খুবচি জানলাটা দিয়ে ঠান্ডা বাতাসটা যেন ছুঁচ ফোটাচ্ছে দুজনের গায়ে। নেহাত কথায় বাধা পড়ে, তাই সের্গেই নিজে আগ বাড়িয়ে থামাননি ওকে। টেবিলে রাখা ঘন্টিটা বাজালেন 2 বার। দরজা খুলে টেবিলের কাছে এসে সামরিক অভিবাদন জানালো একজন রুশ সেনা। আপনি ডাকছিলেন কমরেড?
একটু ব্র্যান্ডের ব্যবস্থা করতে পারবেন কমরেড? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। রুশ সেনাটি বিদায় জানালো। সের্গেই আরও একটা সিগারেট নিচে ধরিয়ে এগিয়ে দিলেন লুকাসের দিকে। লুকাস বলে চলল, তারপরে আলো নিয়ে আমরা এগিয়ে চললাম সুড়ঙ্গের শেষের দিকে। পরিষ্কার দেখা যাচ্ছে যে সদ্য বানানো বাংকারটা পুরোটা, মানে নিচের দিকটা জল কাদায় ভরে রয়েছে। আমাদের ভারী বুটের একটা ছপ ছপ শব্দ হচ্ছে ফাঁকা বাংকারটায়, কিন্তু সেসব ছাপিয়েও সেই আগের শব্দটা যেন এখন আরও বেশি কাছে চলে আসতে লাগছে প্রতি মুহূর্তে। কাছে, খুব কাছে, যেন কিছু একটা চলে ফিরে বেড়াচ্ছে বাংকারটায়। একটা ভারী কিছু চোখে পড়ছে না, কিন্তু অদৃশ্য জিনিসটা যেন প্রতি মুহূর্তে এগিয়ে আসছে আমাদের দিকেই। বেশ বুঝতে পারলাম আমরা যে সঙ্গে যোগ হয়েছে একটা ঠান্ডা বাতাস। যদিও সেটা এমন কিছু নয় এইসব জলা জায়গায়, তবুও মনে হচ্ছিল কেউ যেন নিঃশ্বাস নিচ্ছে নতুন খোঁড়া বাংকারটার ভেতরে। শীতল হাওয়াটা বারবার বারবার এসে আঘাত করতে লাগলো আমাদের শরীরে। ঘরের দরজায় দুবার টোকা পড়ল। আসুন কমরেড, বললেন সের্গেই, যদিও একটু বিরক্তই হলেন, কারণ এভাবে কাউন্সেলিংয়ের সময় বাধা তার একদম ভালো লাগে না। টেবিলে একটা ব্র্যান্ডির বোতল আর দুটো গ্লাস রাখলো রুশ সেনাটা। যাওয়ার সময় ঘৃণার নজরে একবার আর চোখে দেখল লুকাসকে, তারপর সের্গেইর দিকে ফিরল। ইশারাটা বুঝলেন ডক্টর। একটা নোংরা নাৎসি কুকুরের সঙ্গে এতটা সময় কাটানো কি খুবই দরকার ডক্টর? সের্গেই ইশারা করে ওকে যেতে বললেন। কোনো কিছু তোয়াক্কা না করেই টেবিল থেকে বোতলটা তুলে নিয়ে গ্লাসে ঢালতে লাগলো লুকাস। সের্গেইকে অফার না করে নিজেই ঢকঢক করে খেয়ে নিলেন অনেকটা সেই ঝাঁঝালো তরলের। বন্দির মধ্যে কি মানসিক অসুস্থতা ফুটে উঠছে? আচরণের তারতম্য ঘটছে যেন খুব দ্রুত। আগের সেই শীতলতা বা অহংকার একটু কি টাল খেয়েছে? মনে মনে ভাবলেন সের্গেই। চুপচাপ লক্ষ্য করছিলেন বেশ কিছুক্ষণ ধরেই, বাধাও দেননি, কিন্তু উনি পুরোটা নিজের চোখে দেখতে চান, শুনতে চান। পরপর 2 গ্লাস ব্র্যান্ডি গলায় ঢেলে একটু যেন শান্ত হলো লুকাস। আবার বলতে লাগলো, সুড়ঙ্গের একদম শেষের দিকে চলে এসেছিলাম আমরা। আচ্ছা ডক্টর, আপনি কখনো শয়তানকে দেখেছেন নিজের চোখে? সের্গেই বলতে যাচ্ছিলেন, সেরকম একজনই কিছুদিন আগে ইউরোপে ক্ষমতায় এসছে সশরীরে, একটা বদ্ধ উন্মাদ সাক্ষাৎ শয়তান। মুখে শুধু বললেন, না, আমি দেখিনি। আপনি কি দেখেছিলেন সেদিন? ডক্টর, শুধু আমি নই, আমরা সবাই দেখেছিলাম। স্কুলচের টর্চটা হঠাৎ করে পড়ল সুড়ঙ্গের শেষের দিকটায়। আলোয় কিছু যেন একটা ঝলসে উঠল। বুঝলাম ওগুলো চোখ, দুটো নয়, একসাথে অনেকগুলো চোখ। প্রাণীটার সারা শরীর জুড়ে যেন গিলে খেতে চাইছে আমাদের। উফ, কি ভয়ানক! আজও মনে পড়লে শিউরে উঠি আমি। একটা জন্তু রমেল চালিয়ে দিল ওর ফ্লেমেন ওয়েলফেয়ারটা। সেই আলোতেই প্রথম দেখলাম এই প্রাণীটা এই জগতের ছিল না, বিশ্বাস করুন। একটা অদ্ভুত মাংসপিণ্ডের মতো যেন। চারিদিক থেকে বেরিয়ে আছে কয়েকটা পা, অনেকটা ঠিক মাকড়সার মতো। আর ওই চোখগুলো, কি সাংঘাতিক ডক্টর, কি সাংঘাতিক! ফ্লেমেন ওয়েলফেয়ারের তাপেই হোক কিংবা আলোতে, ওই বুনো শোরের আকারের প্রাণীটা দৌড়ে পালালো একটা গগনভেদী আর্তনাদ করে। একটা তীক্ষ্ণ বাঁশির মতো সেই চিৎকার।
সের্গেই দেখলেন লুকাসের হাত কাঁপছে এবং সেটা খুব খাঁটি বলেই মনে হলো ওর চোখে। লুকাস বলে চলল, আমাদের জেদ চেপে গেল ডক্টর। সব থেকে বেশি হলো কৌতূহল। জানি না প্রাণীটা কী ছিল, হয়তো 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 সুড়ঙ্গের কোনো আলো আধারিতে কোনো বুনো শুয়োর দেখেছিলাম আমরা। পিছু নিলাম। যাই হোক, হাতে যখন অস্ত্র আছে তখন ভয় নেই। প্রাণীটা যেন জল কাদা পেরিয়ে ছুটে যেতে লাগলো দ্রুত। আমরাও শব্দটার পিছু নিলাম। পরের কথাগুলো কি আপনি কি বিশ্বাস করবেন ডক্টর? সের্গেইয়ের দিকে প্রশ্নটা ছুঁড়ে একটু থামল লুকাস। সের্গেই এক চুমুক ব্র্যান্ডি মুখে দিয়ে বললেন, আপনি বলুন লুকাস, আমি সব শুনছি। শব্দটা পিছু নিয়ে আমরা এসে পৌঁছালাম এমন একটা জায়গায়। জায়গাটা বড় অদ্ভুত। দেখলাম চারিদিকে অসংখ্য সুড়ঙ্গের মুখ খুলে গেছে, অসংখ্য। বিশেষ করে ডক্টর, সেগুলো আমাদের খোঁড়া নয়। অনেক কষ্টে আমরা একটা মুখ খুঁড়তে পেরেছিলাম, কিন্তু এই জায়গাটা এসে দেখলাম যে বহু বহু সংখ্যায় কারা যেন সুড়ঙ্গ খুঁড়ে রেখেছে। জেদ চেপে গেল ডক্টর, একটা জেদ। এর শেষ দেখে ছাড়বো আমরা। প্রতি দলে 2-3 জন করে ভাগ হয়ে গেলাম। ঠিক করলাম ঘড়ি দেখে ঠিক 15 মিনিট পর আমরা এখানে এসে জড়ো হব আবার। আমার সঙ্গে নিলাম মিউনার আর জিমারম্যানকে। আর একটা জিনিস খেয়াল করলাম যে ওই সুড়ঙ্গটার ওই অংশটাতে একটা ভীষণ ভীষণ ভয়ানক শীতলতা ঘিরে ধরেছে। আর ওই একটা না আওয়াজটা, জল কাদা পেরিয়ে ছুটে চলেছে প্রাণীটা। তখনও গতি কমে এসছে, কিন্তু চলছে ওটা। একটা সুড়ঙ্গ মুখে প্রবেশ করলাম আমরা। আওয়াজটা যেন দ্রুত গতিতে আমাদের থেকে সরে সরে যেতে লাগলো। বুঝলাম প্রাণীটা ভীতু, আমাদের ভয়ে পালাচ্ছে। আমরাও পিছু নিলাম 3 জন। টর্চের আলোয় সুড়ঙ্গের দেওয়ালটা ভেসে উঠতে লাগলো চোখের সামনে। জল কাদা গলে গলে পড়ে একটা অদ্ভুত নকশা তৈরি হয়েছে যেন দেওয়ালে। কেউ যেন কিছু লিখে রেখে গেছে। আর একটানা জল কাদায় ছপ ছপ শব্দ কানে এলো। আবার কানে এলো সামনের ওই আওয়াজটা, যেন ঝিমিয়ে এসেছে। পা টিপে টিপে চলতে লাগলাম আমরা। ফ্ল্যাশ লাইটের আলোয় আরও একবার স্পষ্ট দেখলাম সুড়ঙ্গের শেষ মাথায় একটু ঝুঁকে থেমে আছে সেটা। কানের পাশে একটা ধাতব শব্দ পেলাম। বুঝলাম যে আমার সঙ্গের কেউ একজন গুলি ভরছে কারবাইনারে। হাত দিয়ে বাধা দিতে গেলাম, কিন্তু পারলাম না। মিউলার গুলি ছুঁড়ল মাত্র কয়েক গজ দূরে দাঁড়িয়ে থাকা প্রাণীটার দিকে। একটা কান ফাটা শব্দে সুড়ঙ্গটা কেঁপে উঠল, কিন্তু প্রাণীটা না, সেটা নেই। আবার সেই শব্দটা কানে এলো আমার। জল কাদা পেরিয়ে দৌড়ে পালাচ্ছে জন্তুটা। আমরা আবার পিছু নিলাম ডাক্তার, আবার। একটু থামল লুকাস। সের্গেই খেয়াল করলেন বন্দির কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। জানলাটা একটু বন্ধ করে দেবেন ডাক্তার, আমার খুব শীত করছে। সের্গেইকে উদ্দেশ্য করে বলল লুকাস। ডক্টর খেয়াল করলেন কপালে ঘাম জমা হলেও হাত ঘষছে বন্দি। এ যেন এক অদ্ভুত মানসিক অস্থিরতা। মনের ভেতরের চেপে রাখা আতঙ্ক বাইরে আসতে চাইছে বন্দির। অতি কষ্টে নিজের ইস্পাত কঠিন জার্মান মানসিকতা দিয়ে সেটা লুকিয়ে রাখার চেষ্টা করলেও বাঁধ ভাঙছে আস্তে আস্তে। নিজেই উঠে গিয়ে খুপড়ি জানলাটা বন্ধ করে দিতে গেলেন ডক্টর সের্গেই। তবে আজকের ঝড়টা যেন একটু অন্যরকম। জানলার কাছে আসতেই হাড় অবধি কেঁপে গেল ডক্টর সের্গেইয়ের। ঘরে একটা ফ্যান চলছে যদিও, কারণ এই ঘরটা এই দুর্গের মতো জেলটার এতটাই কোণার দিকে যে কোনো হাওয়াই চলাচল করে না এখানে। তাই শীতকালেও পাখাটা চালিয়ে রাখতে হয়। ফেরার সময় মনে মনে ভাবলেন, সত্যি এই শীতের রাতে এরকম ঝড় জলের কী দরকার। হলদে হয়ে আসে আলোটায় বন্দির মুখটা আবছা চোখে পড়ল সের্গেইয়ের। কোটরাগত চোখ, শুকিয়ে যাওয়া গাল, উস্কো খুস্কো চুল। আচ্ছা, লোকটা কি সত্যি পাগল নাকি ওদের ধোঁকা দিতে একটা আজগুবি গল্প সাজাচ্ছে? চেয়ারটা টেনে বসতে বসতে ভাবলেন সের্গেই। আপনি বলুন, আমি শুনছি লুকাস। ধন্যবাদ ডক্টর। যাই হোক, তো আমরা আবার পিছু নিলাম। আবার এর শেষ দেখেই ছাড়বো ঠিক করলাম আমরা। ছুটে চললাম 3 জন।
হঠাৎ একটা শব্দ কানে এলো আমাদের। থেমে গেলাম। কিসের শব্দ? গুলির শব্দ ডক্টর, গুলির। খুব কাছেই কেউ একজন MP40টা দিয়ে একটা গুলি ছুঁড়েছে। অনেক রাউন্ড গুলি চলল। সুড়ঙ্গের প্রত্যেকটা দিক থেকে আওয়াজটা ভেসে আসতে লাগলো। ঠিক ধরা গেল না, কিন্তু তারপরেই আরও একটা কান ফাটা আর্তনাদ, যেন কেউ চিৎকার করে উঠল। শব্দটা যেন দূরে দূরে চলে যেতে লাগলো। কাউকে যেন টেনে নিয়ে যাচ্ছে কেউ। মৃত্যু যন্ত্রণায় আর্তনাদ করে সে বাঁচতে চাইছে। আবার অন্ধের মতো দৌড়াতে লাগলাম আমরা। জল কাদা পেরিয়ে আবার দৌড়াতে লাগলাম। তারপর আবার থামলো লুকাস। হ্যাঁ, সের্গেই খেয়াল করলেন লুকাসের হাত ঘেমে উঠেছে, চোখ লাল হয়ে এসেছে, কাঁধ ঝুঁকে পড়েছে অনেকটা। আপনি আস্তে আস্তে বলুন লুকাস। একটা দীর্ঘশ্বাস পড়ল, তারপর বলা শুরু করলো দুটো হাত ঘষে নিয়ে। এখনো কি ঠান্ডা লাগছে ওর? মনে মনে ভাবলেন সের্গেই। লুকাস বলে চলল, একটা মুখ থেকে আরও একটা সুড়ঙ্গ মুখের সামনে এসে পড়লাম আমরা। সামনে দেখলাম সামনে আরও দুটো সুড়ঙ্গ মুখ। জানি না এগুলো কারা খুঁড়ে রেখেছে। তাও ঢুকে পড়লাম মিলারকে নিয়ে, আর জিমারম্যানকে বাইরে রাখলাম। সেই ছুটে চলার শব্দটা আবার কানে আসছে। প্রাণীটা সামনেই আছে। তখনও দূর থেকে ভেসে আসছে সেই মৃত্যু চিৎকার, ক্ষীণ তবু স্পষ্ট। প্রাণীটা আমাদের আসার খবর পেয়েছে যেন, সে আবার ছুটছে। আমরাও পিছু নিলাম। কিছু বুঝে ওঠার আগেই এসে পৌঁছালাম আরও একটা সুড়ঙ্গ মুখের কাছে। বুঝলাম যে একটা অসীম গোলক ধাঁধার মধ্যে আমরা ফেঁসে গেছি। পালানোর পথ নেই আর। হাঁফিয়ে গিয়ে সুড়ঙ্গের দেওয়ালে পিঠ রেখে বসে পড়লাম। আমাদের সামনে তখন 4টে সুড়ঙ্গ পথ। জানি না কোথায় এর শেষ। আরও একটা শব্দ কানে এলো। না কারু পায়ে চলার নয়, কোনো কিছু যেন কাদার মধ্যে দিয়ে বুকে ঘষে এগিয়ে চলেছে। একটা চাপা গোঙানি কানে এলো। উঠে দাঁড়িয়ে ফ্ল্যাশ লাইটটা জ্বাললাম আবার। কাদায় জলে চেনার উপায় নেই। বুকে ঘষে ঘষে এগিয়ে যাচ্ছে সে। ছুটে গেলাম ওর দিকে। দেখলাম আমাদের রাইফেলম্যান ওয়েবার। গলা শুকিয়ে আসছে বুঝতে পারলেন সের্গেই। জলের গ্লাসটা এগিয়ে দিলেন। একসাথে অনেকটা জল খেয়ে আবার বলতে লাগলো লুকাস, কেউ যেন ওকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। বেচারা সুযোগই পায়নি কিছু করার। একটা পা যেন কেউ হাঁটুর নিচ থেকে টেনে ছিঁড়ে নিয়ে গেছে। শরীরটা কোলের কাছে নিয়ে বসে পড়লাম আমি আর মিলার। কিছু একটা বলতে যাচ্ছিল, হঠাৎ চোখে মুখে একটা কেমন যেন আতঙ্ক ফুটে উঠল। কিছু বলতে গিয়েও আমাদের চুপ করতে ইশারা করলো। কান পেতে শুনতে লাগলাম, ওই তো আসছে একটা কিছু, খুব আস্তে আস্তে, তবে শব্দগুলো জোরালো হচ্ছে প্রতি মুহূর্তে। কিন্তু খেয়াল করলাম শব্দ একটা নয়, প্রতিটা সুড়ঙ্গ মুখ থেকে আসছে শব্দগুলো। হ্যাঁ, জল কাদায় ছপ ছপ শব্দটা যেন আমাদের সম্মোহিত করে দিয়েছিল। আমাদের পাগুলো যেন কেউ আটকে ধরে রেখেছে। প্রতি মুহূর্তে বাড়ছে শব্দটা, ছপ 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 ছপ। এগিয়ে আসছে, এক নয় একাধিক। সে যেমন মৌমাছির চাকে পাথর ছুঁড়লে ঝাঁকে ঝাঁকে মৌমাছি ধেয়ে আসে, সেই রকম। হাতে MP40টা তুলে নিলাম। একটা শেষ চেষ্টা করতেই হবে। একটা প্রাণী বেরিয়ে এলো ওই গোলক ধাঁধার সামনের একটা সুড়ঙ্গ পথ দিয়ে। সারা শরীরের শত শত চোখ দিয়ে যেন গিলে খেতে চাইছে আমাদের। ফ্ল্যাশ লাইটটার আলো জ্বলতেই দেখলাম মৃত্যুর সবজে রং যেন ছড়িয়ে পড়েছে প্রাণীটার শরীর থেকে। শব্দগুলো এখন আসছে পেছন থেকে, ছপ 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 ছপ। বুঝতে পারছি হায়নার মতো চারিদিক থেকে ঘিরে ধরেছে আমাদের শব্দগুলো। একটা চাপা গর্জন কানে আসছে। নরকের ওই প্রাণীগুলো থেকেই যেন আসছে সেই ডাক। কাউকে যেন ডাকছে ওরা, বা হয়তো শিকারের আনন্দে হাসছে। একসাথে ঝলসে উঠল আমার আর মিলারের বন্দুক। প্রতি ঝলকানিতে দেখলাম ধেয়ে আসছে প্রাণীগুলো।
পচা মাংস খসে পড়ে হাড় বেরিয়ে গেছে প্রাণীগুলোর পা থেকে, তবুও ধেয়ে আসছে ওরা। কোনো তাড়াহুড়ো নেই, শুধু মাঝে মাঝে চোখগুলো ঝলসে উঠছে গুলির আলোতে। ঠান্ডা হাওয়ার ধাক্কা এসে লাগলো আমাদের শরীরে। নরকের পশুগুলোর মৃত্যু শীতল নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে আমাদের শরীরগুলো বারবার। প্রতি মুহূর্তে বাড়ছে শব্দগুলো, জলকাদা ভেঙে এগিয়ে আসা শব্দ, ছপ 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 ছপ। সের্গেই দেখলেন লুকাস মাথা নিচু করে ফেলেছে, দু হাতে জড়িয়ে ধরেছে নিজেকে। এখনও কি শীত করছে ওর? মনে মনে ভাবলেন সের্গেই। পাখাটা বন্ধ করে দেবেন ডক্টর, প্লিজ পাখাটা বন্ধ করে দিন না। টেবিল থেকে মাথা তুলে বলে ওঠে লুকাস। মুখটা কাগজের মতো সাদা, চোখের রং অদ্ভুত রকমের লাল। ওকে চমকে দিয়ে বলে উঠল লুকাস আবার। আমাকে পাগল ভাবছেন তাই না ডক্টর? কিন্তু আমার আজকাল খুব ঠান্ডা লাগে জানেন তো, খুব। জেলখানার ঠান্ডা ঘরগুলো আমাকে যেন গিলে খেতে আসে। আপনারা এই এত ঠান্ডায় থাকছেন কি করে ডক্টর? স্পষ্ট কানে এলো লুকাসের গলার অদ্ভুত পরিবর্তন। গলাটা কাঁপছে। লুকাস ঠান্ডায় হাতটা টেবিলের নিচে লুকিয়ে রেখেছিল এতক্ষণ। ঘরটার মধ্যে একটা চাপা দুর্গন্ধ নাকে এলো সের্গেইয়ের। তবে আশ্চর্য হলেন না তিনি। এই জেলের অনেক সেলেই বহু জার্মান মরে পচে আছে আজ বহুদিন। পরে একসাথে জড়ো করে পুড়িয়ে ফেলা হবে ওদের, তাতে সময় আর তেল দুটোই বাঁচে। এই দেখুন ডক্টর, এই সেদিন থেকে না ঠান্ডা লাগলেই এইরকম হচ্ছে আমার। নিজের হাতটা টেবিলের উপর তুলে রাখল লুকাস। হলদে আলোটায় একটা অদ্ভুত জিনিস দেখলেন সের্গেই। আলোটার গরমে কিছু একটা যেন নড়ে উঠল হাতের চামড়ার নিচে। চামড়াটা অদ্ভুত রকমের ফ্যাকাশে, কেউ যেন রক্ত শুষে নিয়েছে শরীরের। এতটা ফ্যাকাশে তো ছিল না এতক্ষণ। কৌতূহলবশত একবার আঙ্গুল দিলেন সের্গেই। নিজের ঘরে বসে ওনার ছোট্ট রেডিও ট্রান্সমিটারটায় কাউন্সেলিং রুমের কথাগুলো শুনছিলেন কমরেড ইগর চেভস্কি। এই জিনিসটা বড় কাজের ওর। এই একঘেয়ে গল্পটাই শুনিয়ে যাচ্ছে নাজি কুকুরটা। বিরক্তি ভরে দম দেওয়া গ্রামাফোনটা চালাবেন বলে উঠে দাঁড়ালেন। এরকম ঝড় জলের শীতের রাতে পেশনিয়া ও রডিন, উফ, এর মজাই আলাদা। মস্কোর সন্ধ্যাগুলো মনে পড়ে গেল ওর। রোজ দিনের শেষে এই গান কানে না গেলে ঘুমই আসবে না ওর। হঠাৎ ট্রান্সমিটারটায় একটা একটানা ঘর ঘর শব্দ কানে এলো তার। বিরক্তি ভরে হালকা আওয়াজটা বাড়াতে স্পষ্ট কানে এলো শব্দটা। একজনের আর্তনাদ। কেউ যেন মরণ যন্ত্রণায় ছটফট করছে ঘরটাতে, কিন্তু এই গলার আওয়াজ হচ্ছেই না। আজ সন্ধ্যেতেই শুনেছেন এই গলা। পাথরের মেঝেতে কিছু যেন একটা ঠক ঠক শব্দ করে চলে ফিরে বেড়াচ্ছে এই ঘরটাতে। আর না, আর শোনা গেল না সেই গোঙানিটা। আওয়াজটা কমে আসছে, তারপর সব শান্ত। শুধু ঘরটায় হয়ে চলেছে সেই শব্দটা। কিছু একটা চলে ফিরে বেড়াচ্ছে ঘরটাতে, ভারী কিছু, তবে মানুষ নয় এটুকু বুঝলে কমরেড ইগর চেভস্কি। শুনছিলে অর্ঘজিৎ গুহর কলমে গোলক ধাঁধা। সূত্রধার, গল্প পাঠ, শব্দগ্রহণ এবং আবহ সৃষ্টিতে ছিলাম আমি অনুভব। চেভস্কির ভূমিকায় ছিল অর্পণ, লুকাসের ভূমিকায় ছিল রণদীপ, গুস্তাভের ভূমিকায় ছিলাম আমি অনুভব,
এবং রুশ সেনার ভূমিকায় ছিল ম্যাক্স। পোস্টার ডিজাইনিং কভারম্যান অভিব্রত। গল্পটা কেমন লাগলো জানাও কমেন্ট বক্সে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিও। আর হ্যাঁ, এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, কি করছো? করে দাও এবার সাবস্ক্রাইবটা, আর বেল নোটিফিকেশনটা অল করে রাখো, যাতে আমাদের পরবর্তী সমস্ত গল্পের আপডেট চলে আসে তোমাদের নোটিফিকেশন বারে। টিম থ্রিলারল্যান্ডের তরফ থেকে সবাইকে জানাই শুভরাত্রি। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন একটা গল্প নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।